ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব 33, সুরভি আক্তার। রোজের এক বাক্যের সম্বোধন তীরের মতো ঠাস করে বিঁধল সকলের কানে। ফোনের ওপাশে ভেসে আসা ওটুকু ধ্বনি যেন চার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসলো ধ্বনিত হয়ে ঝংকার তুলে। ঝটকা খেলো পুরো পরিবার। দুই কর্তাসহ রুবিনা কবির বিস্ময়ে চোখ বড় বড় করে চাইলেন। এক্ষুনি যেন কোটর ফেটে চোখ বেরিয়ে আসবে। শুভ্র ভ্যাবাচাকাময় দৃষ্টিতে তাকায় তোফায়েল কবিরের দিকে। তড়িঘড়ি করে ফোনটা চেপে ধরে বিষম খেয়ে কেসে ওঠে। ফোনের ওপাশে নীরবতা বুঝে রোজও ওপাশে কপাল কুচকায়। সুইজারল্যান্ডে সবে ভোর 3টে। আয়েসে ঘুমোচ্ছিল বেপরোয়া ছেলেটা। আবহাওয়া বেশ শীতল। উদ্যম শরীরে কোমর অবধি চাদর টেনে রাখা। ঘুম ঘুম চোখেই ফোন ধরেছে। আগের কলগুলো দেখেছে। প্রবল নিস্পৃহতায় রিসিভ করার ফুসরত জোগায়নি ইচ্ছে করেই। এবারে একবিংশীর নাম্বার দেখা মাত্রই এক ফালি হাসি ঠাই করেছিল ঠোঁটের কোণে। শুয়ে থেকেই ফোন কানে ঠেকিয়েছে। চোখ বুজে নিয়েছে পরিতুষ্টিতে। ফোনের ওপার নীরব। তা বুঝে রৌদ্র ঘুমঘুমিয়ে সম্মোহনী গলায় কণ্ঠে পুনরায় বলে, হেই সানি, কথা বলছিস না কেন? অবশেষে মনে পড়েছে আমায়? চলে আসবো? একটু থেমে, কি আসি? আই মিস ইউ টেরিবলি। জান পাখি। বিস্ময়ে স্তব্ধ পুরো হলরুম। এক একজনের মুখ পুরোপুরি ফাঁক। রবিনা কবির হা বনে গেছেন। মুখে রানেই তার, ফেলছেন না পলক। একেই সবাই উপেক্ষা করে মেঘার ফোন রিসিভ করাতে রাগে সাথে সাথে অবাক হয়েছেন তিনি। তার উপর এখন ছেলের এসব এলোমেলো কথা। পুরো হতভম্ব তিনি, জবান রুখে গেছে। সবার একত্রিত দৃষ্টি ফোনের দিকে। লাউড স্পিকারে দেওয়া। সদরের বাইরে দাঁড়ালেও বোধহয় রোজের এহেন বেপরোয়া কথা শোনা যাবে। সবাই শুনল গোল বৈঠকেই। তোফায়েল কবিরের চেহারাখানা পুরো দেখার মতো হয়েছে। তবদা মেরে ছেলে মেয়েদের সামনে বসে আছেন তিনি। আদ্র আর চোখে তাকে ঝলক পরিমাণ পরখ করে মেঘার দিকে তাকালো। খুক খুক করে কেসে পরিস্থিতি স্তব্ধতা ভাঙল। অমনি সকলের একাধিক জোড়া দৃষ্টি ঝট করে তাক হলো মেঘার দিকে। মুখের খাবারটুকু মুখে নিয়েই থম মেরে বসে আছে মেঘা। সবার দৃষ্টির আকর্ষণ পেতেই অজ্ঞত ভ্যাবাচাকা খেলো মেয়েটা। তীব্র লজ্জায় লাল হয়ে উঠল তার পুরো মুখশ্রী। এই লজ্জা সে লজ্জা নয়। হে লজ্জা ওই ঠোঁটকাটা বিগড়ে যাওয়া লোকটার লাগামহীন কথাবার্তায় সদ্য জাগ্রত হওয়া লাজ। সবাই কি ভেবে নিল কে জানে। মেঘার মাথা চক্কর দেয়। মনে হয় এক্ষুনি ইতস্ততা থেকে বাঁচতে ছুটে পালিয়ে যাক অদূরে কোথাও। মাটি ফাঁক করে লুটিয়ে পড়ুক সকলের দৃষ্টিগোচর হয়ে। মেঘা মনে মনে চাইল ভূমিকম্প হোক একটা, সবাই ওর থেকে এক পলক এই অবাক দৃষ্টিগুলো সরিয়ে মনোযোগ দিক সেদিকে। এতে একটু রেহাই পাকছে। কিন্তু তেমন কিছুই হলো না। ভ্যাট ভ্যাট করে ওর দিকে তাকিয়ে আছে সকলে। এদিকে যে লাগামহীন লোকটার মুখের লাগাম হারিয়েছে। ইভারা, স্পিক আপ। কি হয়েছে? বলেছিলাম না তুই বললেই চলে আসবো? একবার বল, সিরিয়াসলি। চলে আসবো শুধু তোর কাছে, তোর জন্য। শুভ্র আর শুনতে পারল না। বেশি বেফাস বলার আগেই ঠোঁট ভেজালো সে। শক্ত ভঙ্গিমায় গলা খাকারি দিয়ে বলল, রুডি, বি কোয়াইট। এটা মেঘার ফোন, বাট আমি কল করেছি তোকে। ওদিকে তাৎক্ষণিক বিব্রত হয় রুদ্র। এক রাশ তিক্ত বিরক্তিতে ভাঁজ পড়ল কপালে। চোখ তুলে ফোনের দিকে তাকায়। ঝটকায় উঠে বসে আড়মোড়া ভেঙে। এতক্ষণে মন্ত্রমুগ্ধ কণ্ঠে তুঙ্গে ওঠে অজ্ঞত, হোয়াট রাবিশ ব্রো। তুমি মানে? ওই ইডিয়েটের ফোন তোমার কাছে কেন? কোন সাহসে ওর ফোনে হাত দিয়েছো তুমি? ওই খাটদারা ফোন করেনি, আর তার মানে তুমিই ফোন করেছো? তুমিই বা কি? কমন সেন্স নেই তোমার? ওর ফোন থেকে কেন ফোন করেছো তুমি? আমার ফোন থেকে কতবার ফোন করেছি দেখেছিস? ধরছিলি না কেন?
কেন ধরবো? কোন দরকার আছে তোমার সাথে আমার? মেঘার সাথে কি দরকার পড়লো যে একেবারেই ওর ফোন রিসিভ করলি? শি ইজ মাই লেডি। ওর সাথে আমার দরকার পার্সোনাল। তোমাকে বলবো কেন? আর এমনিতেও ওই ইডিয়েট আসলেই একটা ইডিয়েট। আমি ওকে ভেবে কত কি বলতে যাচ্ছিলাম, যদি বেফার্স কিছু বলে ফেলতাম। শুনে সামলাতে পারতে? লজ্জা শরম নেই তোমার? অন্যের পার্সোনাল স্পেসে উইদাউট পারমিশন ঢুকে পড়ো। শুভ্র কপালের ধার চুলকে বিড়বিড় করে ঠোঁট চেপে, আর কি বেফাস বলা বাকি আছে ভাই? যা বলেছিস এই ঢের। অথচ তুই নাকি ওকে বউ মানিস না। এই বউকে না মেনে বিদেশে গিয়ে পড়ে আছিস। উফ কি ডেঞ্জারাস। বিড়বিড় শেষে মুখ খোলে। ফোন স্পিকারে আছে, বাড়ির সবাই শুনছে। আর এতক্ষণ যা যা বলছিস সেসবও শুনেছে। ও তাই? কে কে শুনেছে? ওই ইডিয়েটও? হে ইডিয়েট, থাপ্পড় মেরে সোজা করবো তোকে। খালি চাই এবার। ছাড়বো না বলে রাখলাম মিস্টুপিড। নিজের ফোন অন্য কাউকে দিয়েছিস কোন বেয়াদব? তোকে যা বলার ছিল যদি বলে ফেলতাম। যদিও শুনিয়ে শুনিয়ে বেশি বেশি বলছে। ঠোঁট কামড়ে হাসছে ওপাশে। এদিকে মেঘার প্রাণ যায় যে অবস্থা। মাথা কাটা যাচ্ছে লাগামহীন লোকটার এত সব কথায়। আর বসে থাকতে পারলো না মেয়েটা। থরথর করে হাঁটু কাঁপছে তার। শিরশির করছে পায়ের তালু। সেসব অনুভূতি শুদ্ধ চিবুক একেবারে গলার কাছে মিশিয়ে নিল। ধরফর করে উঠে দাঁড়ালো। খাওয়া দাওয়া সব ফেলে আর কোনো দিকে তাকালো না। তীব্র লজ্জায় এক ছুট লাগালো ওপরের দিকে। মাড়ি খিচে বিড়বিড় করলো, নির্লজ্জ বেহায়া অসভ্য মিথ্যাবাদী ইরিটেটিং ডায়নামুখ, ছাড়বো না আমি আপনাকে। ও উঠে যেতেই তোফায়েল কবির দৃষ্টি নামালেন। মুখ শক্ত, ভঙ্গিমা দুর্বেদ্য। তৌসিফ কবির বেগতিক পরিস্থিতি সামলাতে শুভ্রর থেকে ফোনটা নিজের হাতে তুলে নিলেন। রৌদ্র চলে গেছো? বলে যাবে না একবারও? কতবার করে ফোন করা হয়েছে তোমায়, দেখনি? চিন্তায় চিন্তায় অস্থির হয়েছে তোমার মা। আর তার দিকটাও ভাবার প্রয়োজন বোধ করো না? এতটা বেপরোয়া হয়ে গেছো? ছিলামই বেপরোয়া, হঠাৎ করে হয়ে যায়নি। বাই। খবরদার ফোন কাটবি না। রৌদ্র ফোন কাটতেই যাচ্ছিল, তৎক্ষণাৎ চেঁচিয়ে বাধা দিলেন রুবিনা কবির। ধরা গলায় পর মুহূর্তেই বললেন, চলে আসিস, চলে গেছিস কেন আবার? সত্যি চলে গেছিস? ফিরবি না? উম তোমার বৌমাকে আমার রুমে শিফট করলে তবেই ফিরবো। অত বড় রুমে আমার ভয় লাগে। আমার বউ ছাড়া ভালো লাগে না মম। বউকে আমার কাছে দিলে ভেবে দেখবো। ওই ইডিয়েটের তেরামো দূর করো। আমার বউকে এবার লাগবে। ফেরার পর ওকে চাই আমার। আর হ্যাঁ, নেক্সট টাইম খবরদার ওর ফোন থেকে বাড়তি কেউ ফোন করবে না আমায়। এবার রুমে এবার কম বলে ফেলেছি, পরের বার বাড়াবাড়ি কিছু বলে ফেলবো। পরে লজ্জা করবে আমার। যতই হোক তোমরা আমার গুরুজন। ভ্যাবাচাকা খেয়ে গেলেন রুবিনা কবির। আদ্র, শুভ্র, সাফা, মেহের, সিরাত ওরা পিটপিট করে নিজেদের পথ বেছে নিয়েছে। এখানে থাকাটা বিপজ্জনক। গরম হয়ে আসছে কান। নির্লজ্জ ছেলে সলজ্জ হবে না এ পর্যায়েও। রোজও মুখের ওপর ফোন কেটে দিয়েছে। ড্রয়িং রুমে দুই কর্তা আর কর্ত্রী। ছেলে মেয়েরা চলে যেতেই আর নিজেকে সামলাতে পারলেন না তৌসিফ কবির। কিভাবে কি ভেবে কি ভেবে হেসে উঠলেন শব্দ করে। ভাইয়ের দিকে দৃষ্টি তার। তোফায়েল কবির বিরক্ত হয়ে তাকাতেই চোখোচোখি হলো। হাসছো কেন? তোর আপডেট ভার্সন দেখতে পাচ্ছি তাই। তোরই তো ছেলে। বাই দ্য ওয়ে, ভুলে যা সব। মেঘা এবারের বউ। রোজকে দেখে যতদূর বুঝলাম ও মেঘাকে মেনে নিতে চায়। চেয়ে লাভ নেই। কথা শেষ করতে দে আমার। রোজও চাইছে আর বাকিটা মেঘা চাইলেই লাভ আছে। নিজের ছেলেকে চিনিস না? এবার একটা গতি করা উচিত। ইভাকেও চেয়েছিল ওই ছেলে। চাইলে ঠিক হাসিল করে নিত। এবার চাইলেও হাসিল করতে পারবে না। মেঘার গার্ডিয়ান নই আমরা। কেবলই ওর মাথার উপর একটা ছাদ দিয়েছি ওকে। ওর জীবনের কোনো কিছুতেই নাক গলাতে পারি না আমরা। ওর গার্জিয়ান আছে। মেঘার গার্ডিয়ান কেউ যদি থেকে থাকে তাহলে কেবলই সেটা রোজ। বিয়ে করা স্বামী ওর। বিবাহ বন্ধনে আবদ্ধ ওরা। আমরা বা অন্য কেউ বাধা দেওয়ার কে? তোর ছেলের মতিগতি বোঝা হয়ে গেছে আমার। আমি চাই না খারাপ কিছু হোক। আমিও চাই না খারাপ কিছু হোক, সেটা মেঘার ক্ষেত্রেও। কি বলতে চাইছিস? রৌদ্রের সাথে এই সম্পর্ক জড়িয়ে থাকলে মেঘার খারাপ হবে? সম্পর্ক নষ্ট হবে। ও মানবে না। ও মানবে
ও মানা না মানার কেউ নয়, মেঘাই আসল। মেঘার একমাত্র আপনজনও। মেঘা নিশ্চয়ই ওর কথাই শুনবে। আমি চাই না রোজো বা মেঘা একে অপরের ওপর দুর্বল হয়ে পড়ুক। ভবিতব্য ভিন্ন ভাইয়া। মেঘাকে রাখবে না এখানে। ওর কোর্স শেষ। কথা হয়েছে আগামী 2-3 মাসের মধ্যেই দেশে আসবে ও। সাথে করে নিয়ে যাবে মেঘাকে। দুর্বলতা বাড়িয়ে লাভ কি তাহলে? রোদ্র চলে গিয়েই বরং ভালো করেছে। ওখানে এখানে থাকাটা ঠিক হতো না ওর জন্য। তোফায়েল কবির কণ্ঠ নিচু হয়ে আসে। শিশির কথাটা আঁকড়ে ধরে রবিনা কবির ঝট করে বলল, আমি জানতাম তো আমার ছেলে চলে যাওয়াটাই ভালো হয়েছে আপনার কাছে, তাই এত অবহেলা। রুবিনা, বুঝেও না বোঝার মতো ভান করবে না। এতক্ষণ তোমার লাগামহীন ছেলের কথা শুনেছ, তারপরও কিছু বোঝার বাকি নেই নিশ্চয়ই। রুবিনা কবির চুপটি মেরে শুনলেন। চোয়াল খিঁচলেন। দুই ভাইকে নিচে ফেলে দপদপ করে পা ফেলে প্রস্থান করলেন তিনি। তার মাথাতেও ঘুরপাক খাচ্ছে ছেলের বলা কথাগুলো। তিনি বুঝেও বোঝার চেষ্টা করছেন না। রাগ হচ্ছে, আবার ভালো লাগছে। তার ছেলে ফিরবে বলেছে, কিন্তু শর্ত তো দিয়েছে। এবার কি হবে? মেঘা তো চলে যাবে, তাহলে তার ছেলের কি করবে? পরীক্ষা শেষ হতেই 1টা বেজেছে। হলরুম থেকে বেরিয়ে ক্যাম্পাসে বসেছে 3 শালিক। শিশির বাদাম কিনেছে, খোসা ছাড়িয়ে খাচ্ছে সাফা সহ। মেঘা খাবে না। মুখ ভোঁতা তার। কোশ্চেন পেপার সোজা হলেও পরীক্ষা খুব একটা ভালো হয়নি। পাশ করার নিশ্চয়তা আছে, ভালো রেজাল্ট করার নেই, এই তো মনে হচ্ছে। সবে একটা কোর্সের পরীক্ষা শেষ, এখনো 4টে বাকি। বাকিগুলোতে কি হবে? পড়তে গিয়ে মাথার ধারণ করতে গিয়ে, মনোযোগ দিয়ে লিখতে গিয়ে বারবার বেগ পাচ্ছে রমণী। ভার লাগছে মন মস্তিষ্ক। প্রথম সেমিস্টারে এমন হলে পরে কি করবে ভাবতে গিয়ে মনে পড়লো এই সেমিস্টারেই হয়তো ওর লাস্ট সেমিস্টার এই ভার্সিটিতে। আগামী বছর আসতে আসতে একবিংশে পগার পার শেষ অবধি থাকতে পারবে না। পরের সেমিস্টারের অনেক দূর। তাই তো এই তো আর কদিন বাদে নতুন বছর আসছে। মেঘা আনমনে হাতের ফাইলটা চেপে ধরে এসব ভাবলো। ভারাক্রান্ত মনের ওজন বেড়েই যাচ্ছে। শ্বাস হয়ে আসছে রুদ্ধ। সাফা ওকে আনমনা দেখে কোনোই দিয়ে খোঁচালো। মেকি সরে বলল সেই একই কথা। সুইটহার্ট, কি ভাবছ? মেঘা তড়াক করে মুখ কুঁচকে ফেলে। এই মেয়ে সেই তখন থেকে ওর পেছনে লেগে পড়েছে। কথায় কথায় এক বাক্য রিপিট করছে। ঝালাপালা করে দিচ্ছে কান। রাগ দেখালো মেঘা। কি শুরু করেছিস তখন থেকে? কি আবার? কিছুই না। পরীক্ষা কেমন হলো বললি না তো। ভালো হয়েছে। আমি জানি তো আমার সুইটহার্টের পরীক্ষা ভালোই হবে। শিশির ক্ষীণ ভাঁজ ফেলে কপালে। শুধোয়, তখন থেকে কি সুইটহার্ট সুইটহার্ট করছিস বলতো? তুমি বুঝবে না বেবি, মেঘা ইজ সুইটহার্ট। হি সানি অর্জান পাখি। হায় ফিদা। রেগে তাকায় মেঘা। সাফা পরোয়া করে না। আজও বেরোলেই চলে যাবে। মিনিট 10-এর মাথায় সে আসলো। তিন রমণীকে পেছন থেকে দেখে মৃদু হাসলো। এগিয়ে ডাকলো, সুইট বার্ডস, লেটস গো। চকিতে তাকায় মেঘা। কিছুটা সুচালো চোখ। আজও দৃষ্টি বুঝে ঘাড় নাড়িয়ে বলে সাফাইকে, সুইটহার্ট বলিনি, সুইট বার্ড বলেছি। বাই দ্য ওয়ে, পরীক্ষা ভালো হয়েছে তো? সাফা উত্তরে বিলম্ব করলো না এক মুহূর্ত। ইয়েস সুইটহার্ট, পুরো ঝাঁকানাকা হয়েছে পরীক্ষা। ঠিক করে হাসে আদ্র। কটমট করে মেঘা। আদ্র বলে, আই নো সুইটহার্ট। এ বেলায় ফোঁস করে শ্বাস ফেলে মেঘা। ওষ্ঠ উল্টালো। আদ্র লেগে পড়েছে টুকটুকির সাথে। গজগজ করলো একবিংশী, ভাইয়া তুমিও জ্বালাচ্ছ আমায়? আদ্র চোখ টিপেই ইয়ারকিশোরে বলে, ইয়েস সুইটহার্ট। অমনি সশব্দে হেসে ওঠে সাফা। হাই ফাইভ করে আদ্রের সাথে। দুজনেই হাসে। আদ্র কেবল নিঃশব্দে ঠোঁট কামড়ে। এই প্রথম গুরু গম্ভীর প্রফেসরকে এভাবে হাসতে দেখলো শিশির। কৌতূহল ছড়ে কথা বলতে শুনলো, মস্কারা করতে দেখলো। কিছুটা ভিমড়ি খেয়ে তাকিয়ে দেখলো কয়েক পলক। পরক্ষণে ঘন পলক ঝাপটে দৃষ্টি সরালো। এসবের কিছুই মাথায় ঢুকছে না তার। মেঘা ক্যাটক্যাট করে ঝাই ঝাই স্বরে বলল, থাকো তোমরা, তোমাদের কারোর সাথে কথা বলবো না আমি। আর ওই রাইনোমুখকে তো ছাড়বো না কিছুতেই। লাগামহীন ইরিটেটিং রাইনোমুখ।
পেয়েছেটা কি আমায়? যা খুশি তাই বলে সবার সামনে ইমেজ খারাপ করবে আমার? কিরমির করতে করতেই সেখান থেকে বাইরের দিকে গটগট পায়ে হাঁটা ধরলো মেঘা। সাফা পিছু ডাকতে ডাকতে পা উদ্ধত করলো। ও সুইট হার্ট, শুনে যাও। রাগ করে না জান পাখি। শিশির হিসেব মেলাতে ব্যস্ত। অবুঝের ন্যায় মাথা চুলকালো সে। মেঘা আদ্র মেঘা আর সাফাকে যেতে দেখে উষ্টপুটে দাঁত বসালো। তৃপ্ত শ্বাস ফেলল রোজের দিক থেকে একবিংশের কথা ভেবে। চোখ সরিয়ে পা বাড়ানোর আগেই ডাক পড়ল, আদ্র স্যার। ইয়েস সুইটহার্ট। উত্তরে সহসা মুখ ফসকে বলে ফেলেছে আদ্র, যা শুনে ভিমরি খেল শ্যামাঙ্গিনী কন্যা। গোলগাল চোখ করে তাকালো। নিজের বেফাঁস কথা সজাগ মস্তিষ্কে বোধগম্য হওয়া মাত্রই চট করে ঘাড় ঘোরালো আদ্র। শিশিরের হা হয়ে থাকা আশ্চর্য ভঙ্গিমা দেখে আলগোচে জিভে কামড় বসালো। সেই বাড়ি থেকেই এই ইয়েস সুইটহার্ট বলে বলে মেঘাকে খেপাচ্ছে, রজ্জুকে অনুকরণ করছে। শুধু সে একা নয়, বাকিরাও আছে। বলতে বলতে জিভের ডগায় বারবার এই এক বাক্যই উকি দিচ্ছে। আকস্মিক বেফাঁস বলে ফেলেছে আদ্র। অপ্রস্তুত হয়ে পড়ল সে। সাথে শিশির তো আছেই। আজও ভুলে বলে ফেলেছে। একটু একটু হলেও আন্দাজ করতে পারল মেয়েটা। চোখ নামিয়ে নিল খানিক জড়তায়। আঁখি নিচু করে অনুষ্ঠ মেয়েটার দিকে হা বনে অবাক হয়ে তাকিয়ে আছে আদ্র। কালো রঙের একটা সুতি থ্রি পিস পরনে, সাফেদ হিজাব পেঁচানো মাথায়। কালো রংটা খুব একটা মানায়নি শ্যামলা শরীরে, তবে বেশ ভালোই লাগলো দেখতে। মেয়েটার মুখে অপ্রস্তুত নাজুক লাভা ফুটেছে একটু আধটু, হয়তো ইতস্ততায়। বর্ণনা করতে গেলে বলা চলে বাগিচায় শুকনো ফুলের ন্যায় তার সৌন্দর্য। আজও বেশ কিছু সময় মূর্ত চোখে পরখ করলো। কাঁধের এক পাশে ব্যাগ ঝুলছে মেয়েটার, দুহাত মুঠিত করে কাগজের ঠোঙ্গা চেপে রাখা। কেন যেন হঠাৎই দৃষ্টি জোড়া থমকে গেল আদ্রের। চাহনি সংবরণ করলো সে। চোখ সরিয়ে তর্জনী দিয়ে ডান ভ্রুর কাছে স্লাইড করলো। কিছু বলতে গিয়ে জড়তা কাজ করলো তার। আজই প্রথম। আমি তোমায় বলিনি অ্যাকচুয়ালি। আই নো স্যার, বুঝতে পেরেছি আমি। তোমার নামটা যেন কি? কথা থাকতে আচমকাই বেগতিক প্রশ্ন করে বসলো আদ্র, যে প্রশ্ন আগেও করেছে একাধিকবার। শিশির অজ্ঞতা চট করে চোখ তোলে। বেখেয়ালে চোখাচোখি হয় স্বাভাবিকভাবেই। মেয়েটা কিছুটা বিরক্ত হয়েছে। কতবার বলতে হয় নিজের নাম? শীতল থাকতে পারল না মেয়েটা। আমার নাম আর কতবার বলবো? মনে রাখতে পারেন না? প্রফেসর সাহেবের স্মৃতিশক্তি এতটা কম? এই বিয়াদব, স্মৃতি কম নয় আমার, তোমার নামটা কঠিন। মোটেও না। শিশির, বুঝেছেন? শিশির আমার নাম। কোন দিক থেকে এই নামটা কঠিন মনে হচ্ছে আপনার কাছে? আদ্র চোখ তীক্ষ্ণ করে। মেয়েটার নামের সাথে চেহারার কিছুটা মিল আছে। ভেজা ভেজা নরম চেহারা, দেখে বড়ই শান্তশিষ্ট মনে হয়। খুব শিথিল চেহারাখানা, মাধুর্যময় দীপ্তি, একটু আলাদা সবার থেকে। ফর্সা চেহারা না হলেও বেশ শুভ্র একখানা চামড়ার রং পেয়েছে মেয়েটা। মাঝে মাঝে কণ্ঠ চড়াও করে। আদ্র এই চড়াও কণ্ঠের তাপের মুখে দাঁড়িয়েছে বেশ কয়েকবার, যেটা ওর পছন্দ হয়নি। আর এ কারণেই এই মেয়েটাকে শায়েস্তা করতে চেয়েছিল সে। এ কার্য এখনো অসম্পূর্ণ। শিশির, হুম, ভেজা বেড়াল নামের সাথে মিল রাখলাম। বেয়াদব মেয়ে, বিড়বিড় করে আদ্র। ব্যাগে ফোন বাজে শিশিরের। ফোন বের করে হাতে নিতেই তাজ্জব বনে যায় আদ্র। একটা সাধারণ বাটন ফোন। এই জেনারেশনে ভার্সিটি পড়ুয়া একটা মেয়ের কাছে কেবলই একটা বাটন ফোন। এই ফোন ব্যবহার করি এই মেয়ে? সিরিয়াসলি? বিশ্বাস হচ্ছে না সহজে। হয়তো ব্যাকআপ হিসেবে ব্যবহার করে, আবার নাও হতে পারে। মেয়েটাকে দেখে তো খুব একটা বিলাসী মনে হয় না। মধ্যবিত্ত পরিবারের মেয়ে দেখেই আন্দাজ করা যায়। শিশিরের মা ফোন করেছে, যেতে বলল এক্ষুনি। যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায় ততই ভালো। প্রথমে ভয় পেয়েছিল মেয়েটা, ভাইয়ের কিছু হলো কিনা এই নিয়ে। পরক্ষণে ভয় দূর হলো। অন্য কারণে ডাক পড়েছে বাড়িতে। কথা শেষে ফোন ব্যাগে ঢুকিয়ে রাখতে গিয়ে মোটর ভাঁজের বাদাম পেঁচানো ঠোঙ্গাটা মাটিতে
পড়ল মাটিতে। সহসা মেয়েটা তুলে নিল সেটা। আদ্র নাক সিটকায়। পরক করে ভরাট কণ্ঠে বলে, ওটা তুলছো কেন? পড়ে গেছো তো। তো কি হয়েছে? ভেতরে বাদাম তো আছে। আরও পুরো 20 টাকা দিয়ে কিনেছিলাম, অর্ধেক আছে। পড়ে গেছে বলে ফেলে দিব? লস করবো 10 টাকা? টাকা কি গাছে ধরে? আদ্র চোখ সরু করে। পাশ কাটিয়ে চলে গেছে শিশির। গাড়িতে অলরেডি উঠে বসেছে সাফা, মেঘা। আদ্র এতক্ষণে গিয়ে ড্রাইভিং সিটে বসলো। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে অফিসে যেতে হবে। সিট বেল্ট বেঁধে ফ্রন্ট মিররের দিকে তাকালো সে। মেঘার থমথমে মুখখানা দেখে ঠোঁট কামড়ে বলল, সুইট হার্ট, বাড়ি চাই এবার। আ ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। হেসে গাড়ি স্টার্ট দিয়েছে আদ্র। ভার্সিটির গেট পেরিয়ে বাইরে বেরোলো। এদিকে থেকে দুটো আলাদা পথ। মোড়ের মাথায় শিশির দাঁড়িয়ে হাত নাড়িয়ে রিকশার ইশারা করলো। ভিন্ন পথ ওর। এক হলে সাফা মেঘা ছাড়তো না ওকে। যাওয়া আসা একসাথেই করতো। জানালা ভেদ করে পলক ওর দিকে তাকালো আদ্র। পরের পলকে স্বাভাবিকের ন্যায় সরিয়ে নিল দৃষ্টি। সন্ধ্যার দিকে পড়তে বসেছে মেঘা। পরশু আবার একটা পরীক্ষা। আজকেরটা একটুও ভালো হয়নি। পরেরটার জন্য প্রস্তুতি নিচ্ছে এখন থেকেই। তবে হচ্ছেটা আর কই। সেই টেবিলের সামনে বসে আছে, সামনে বই উল্টে রাখা। পৃষ্ঠায় যে ভাঁজ খুলে রেখেছিল সেই ভাঁজেই পড়ে আছে এখনো। সর্বোপরি 2-3 বাক্য পড়েছে বোধহয়। মাথা এলোমেলো লাগছে। সেই 2-3 বাক্য পেরিয়ে গেছে এতক্ষণে। চুলে জট বেঁধেছে। এলোমেলো হয়ে মাথা চেপে ধরে মুখ কালো করে বসে আছে একবিংশী। কি হচ্ছেটা কি ওর সাথে? এত কি ভাবছে ও? সকালে লোকটার নির্লজ্জতার জন্য এখনো অবধি কারোর সামনে চোখ তুলে তাকাতে পারেনি। ওই লোকটার কথা ঘুরছে অবাধ্য মস্তিষ্কের প্রতিটা কোণে। ঘৃণা আর রাগ তুলতে চাইলেও পারছে না মেঘা। রাগ উঠছে না আজও, বরং নিজের ওপরই রাগ উঠছে। ওই লোকের ওপর রাগ উঠছে না, এটাই নিজের ওপর রাগ ওঠার অদ্ভুত হেতু। মেঘা নিজেকে শান্ত করতে চাইল। মাথা থেকে সব ছেড়ে ফেলতে হবে। মুখ গোল করলো সে। সোজা হয়ে বসে চোখ বন্ধ করলো। ঘন ঘন লম্বা কয়েকটা শ্বাস ফেললো বুক ভরে। শ্বাস টেনে নেওয়া মাত্রই চোখ বন্ধ করার কার্নিশে ভেসে উঠল বেপরোয়া লোকটার ধূর্ত মুখশ্রী। অমনি ঝট করে চোখ খুলল মেঘা। এবার চরম বিরক্তিতে নিজেই নিজের চুল খামচে ধরলো, গুমড়ে চিৎকার করলো, হিউ রাইনোমুখ, আপনার জন্য মাথা ছিঁড়ে যাচ্ছে আমার। কেন চলে গেলেন আপনি? যাবেনই যখন তখন এভাবে হঠাৎ করে এলোমেলো করে দিয়ে গেলেন কেন আমায়? আমি ছাড়বো না আপনাকে। বলতে বলতে এই ফোনটা টেনে হাতে নিল। কোনো দিকে ভাবলো না। আচানক মনকে সায় দিয়ে ওপারের 1 নাম্বারে ডায়াল করলো। প্রথমবার রিংয়ে রিসিভ হলো না। গজগজ করলো মেঘা। ফের ফোন করলো। এবার রিসিভ হতেই ঝাই করে উঠল। রাইনোমুখ, কি রাজকার্য করছিলেন? হ্যাঁ, ফোন রিসিভ করছিলেন না কেন আমার? রোজও বেশ সিরিয়াস। ল্যাপটপের দিকে চোখ রেখে ব্যস্ত স্বরে বলল, বিজি আছি। কার সাথে বিজি আছেন? কি করছেন ওখানে? রোজও চড়াও কণ্ঠ শোনা যায়। বললাম তো বিজি আছি। কেন ফোন করেছিস? তপ্ত কণ্ঠে মিয়ে আসে মেঘা। কিরমিরে রাগ দমে যায়। পিটপিট করে ওঠে আখি যুগল। চুপ হয়ে যায় সে। শ্বাসের শব্দ এপার থেকেই পৌঁছে যায় ফোনের ওপাশে রোজের কানে। মেঘার নীরবতা বুঝে চোখ বন্ধ করে এক মুহূর্ত। ল্যাপটপ বন্ধ করে ঠোঁট ভেজায়। উঠে দাঁড়িয়ে পিকচার উইন্ডো ধার ঘেঁষে দাঁড়ায়। ভেতর হতে বাইরের বিকেলের মিঠে রোদের পানে তাকায়। পকেটে গুজে নেয় এক হাত। গলা মোলায়েম করে বলে আবেশিত হয়ে, ইভারা, আই এম অল ইয়ার্স। বলো কি বলবে? সহসা ভেসে আসা রমণীর তরতরে তেজি কণ্ঠ, হিউ রাইনোমুখ, যদি আপনার জন্য আমার রেজাল্ট খারাপ হয় না, তাহলে বিদেশে যাওয়া ছোট বউ আমি আপনার। খুব ভালো আছেন ওখানে গিয়ে? ব্যস্ততা দেখাচ্ছেন আমায়? কিসের ব্যস্ত আপনি? কি করেছেন ওখানে? একবার শুধু এসেই দেখুন। আমার মাথায়
এভাবে গেড়ে বসার জন্য ঝাড়ে মেরে ফেলবো আপনাকে। চলবে। এই পর্বটি কেমন হয়েছে জানাতে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। আর খুব দ্রুত পেতে গেলে কমেন্ট একটু বেশিই করতে হবে কিন্তু। আর রোজের কথাগুলো আপনার কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।